আসসালামু আলাইকুম। অফ ট্রেকে সবাইকে স্বাগতম। চলছে বিশ্বকাপের আজকে প্রায় 5 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ একটি ম্যাচও খেলে নাই। এছাড়া বাকি যে দলগুলো আছে তারা একটা থেকে দুটো ম্যাচ খেলে ফেলেছে। আগামীকাল ভোর 5:30টায় বাংলাদেশের খেলা শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে এই ম্যাচটা দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামীকালকের ম্যাচের পিচ কেমন হবে, একাদশটা কেমন হবে, দুই দলের হেড টু হেড পরিসংখ্যান কেমন, দুই দলের পারফরমেন্স কেমন, রিসেন্ট ফর্ম কেমন এবং কে উইন হতে পারে। বাংলাদেশ আগামীকালকের ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে এবং সেই ম্যাচটি হতে যাচ্ছে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। তো আসেন দেখা যাক কেমন হবে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের পিচ। এখন পর্যন্ত ডালাসের সেই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ম্যাচ হয়েছে 3টি, একটি লো স্কোরিং, একটি হাই স্কোরিং ম্যাচ এবং আমরা গতকালকে যেটা দেখতে পারলাম পাকিস্তান ইউএস এর ম্যাচ, দুইটা টিমই 159 রান স্কোর করেছে। দুইটা টিমের রান প্রায় সেম, ম্যাচটা সুপার ওভারে গড়িয়েছে। তো বলা যায় তিনটা ম্যাচের মধ্যে দুটা ম্যাচই গড়িয়েছে হাই স্কোরিং, একটা ম্যাচ লো স্কোরিং। সো এখানে দেখা যাচ্ছে যে এই পিচটা হচ্ছে ব্যাটিং সুলভ বা ব্যাটারদের জন্য একেবারে উপযুক্ত একটা পিচ। বাট এখানে টসটা একটা ফ্যাক্টর হতে পারে। যদি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে বোলিং নেয় অথবা ওয়ানিন্দু হাসারাঙ্গা টস জিতে বোলিং নেয়, সেহেতু পেসারদের একটা সাহায্য থাকতে পারে এই পিচ থেকে। পেসাররা নতুন বল দিয়ে ভালো একটা কিছু করতে পারে, ভালো একটা স্টার্ট করতে পারে এই ম্যাচে। তাছাড়া এই পিচটা এখন পর্যন্ত তিনটা ম্যাচই তারা পিচটা তার রোল দেখিয়ে দিয়েছে। দুইটা ম্যাচে হাই স্কোরিং হচ্ছে, একটা ম্যাচ লো স্কোরিং, বাট ইট ডাজেন্ট ম্যাটার। প্রথম ম্যাচটা আপনি দেখেন কানাডা ইউএসএ ম্যাচ, প্রথম ম্যাচে কিন্তু 194 রান, ইউএস এর 197 রান পর্যন্ত হয়েছে। এরপর যে গতকালকের ম্যাচটা হলো, হাই স্কোরিং ম্যাচগুলোর মধ্যে গতকাল যে ম্যাচটা হলো সেই ম্যাচে পাকিস্তান 159 রান সংগ্রহ করেছে এবং ইউএসএ কিন্তু 159 রান সংগ্রহ করেছে। শেষ পর্যন্ত ম্যাচটা সুপার ওভারে গড়ালে পাকিস্তানকে হারিয়ে দেয় ইউএসএ। কেমন হতে পারে দুই দল একাদশ, কাকে কাকে নিয়ে নামতে পারে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, কাকে খেলাবে কাকে বসাবে, এটা কালকে দেখা যায়। বাট আমরা যদি পসিবল 11টা একটু দেখি, তাহলে যদি শ্রীলঙ্কার কথা বলি, সেহেতু শ্রীলঙ্কা যদি তাদের পসিবল 11 সাজায় তাহলে হয়তো এইটা হতে পারে। কুসাল মেন্ডিস, পাথুম নিসানকা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারা উইক্রমা, চারিত আসলঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অধিনায়ক মাহেশ থিকসানা, মাথিসা পাথিরানা, নুয়ান থুসারা। অর্থাৎ 4জন পেসার, 2জন স্পিনার নিয়ে আগামীকাল মাঠে নামতে পারে শ্রীলঙ্কা। যদি শ্রীলঙ্কা টস জিতে যায়, তাহলে যদি সেখানে শ্রীলঙ্কা বোলিং এর সিদ্ধান্ত নেয়, তাহলে মাথিসা পাথিরানা আছে, নুয়ান থুসারা আছে, অ্যাঞ্জেলো ম্যাথিউস আছেন, দাসুন শানাকা আছেন। এরা হয়তো কিছু একটা করতে পারে প্রথম বল করলে, কারণ এই পিচটায় যারা প্রথম বোলিং করে তাদের পেসাররা নতুন বলে ভালো একটা কিছু করার শক্তি পায়, পিচ থেকে ওই জিনিসটা আদায় করে নিতে পারে। এখন আমি যদি বাংলাদেশের পসিবল 11-এর কথাটা বলি, তাহলে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে কে কে খেলতে পারে বা আগামীকালকে কাকে কাকে নামাতে পারেন একাদশে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হুসেইন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান। এখন আপনারা সবাই জানেন এই মুহূর্তে শরীফুল ইসলাম ইনজুরিতে হয়তো 1-2টা ম্যাচ মিস করবেন। তাসকিন আহমেদ ইনজুরি থেকে রিকভার করেছেন এবং তিনি খুব সম্ভবত আগামীকালকের ম্যাচটা খেলবেন, যেহেতু তিনি সহ অধিনায়ক। এছাড়া বাংলাদেশের এই একাদশে 3জন পেসার, 2জন স্পিনার নিয়ে খেলতে পারেন। যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, তিনি একজন পার্ট টাইম অলরাউন্ডার। যদি তাকে হিসাব ধরা হয় বা তাকে 4 ওভার বা 3 ওভারও দেওয়া হয়, তাহলে 3জন স্পিনার, 3জন পেসার নিয়ে আগামীকালকে বাংলাদেশ মাঠে নামতে পারে। যদি বাংলাদেশ টস জিতে বোলিং নেয়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে সমীকরণটা ওই একই হচ্ছে। তাসকিন আহমেদ নতুন বলে ভালো শুরু করেন, তার নতুন বলে যে ইনসুইং ডেলিভারিটা তিনি দেন সেটা দুর্দান্ত হয়। তাহলে যদি আগামীকাল বাংলাদেশ টস জিতে বোলিং নেয়, তাহলে তাসকিনের সেই নতুন বলের যে আগুনটা সেটা হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যাবে। এর উপরে আছে হাসান মাহমুদ দীর্ঘদিন যাবত দলের বাহিরে ছিলেন, জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলানো হয়নি, ইউএসএ সিরিজে তাকে নেওয়া হয়েছে এক ম্যাচে। হাসান মাহমুদ নতুন বলে ভালো গ্রিপ করতে পারেন, তিনি বলটাকে ভালো বুঝেন এবং
তানজিম হাসান সাকিব তরুণ তুর্কি, তার অ্যাবিলিটি আছে, তার পেস আছে, তার ভ্যারিয়েশন আছে। তো তিনি যদি নতুন বলে ওভার পান তাহলে হয়তো তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। সেই সাথে অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন, রিশাদ হোসেন আছেন, হয়তো লিটন দাসকে ড্রপ করা হতে পারে, বাট আমি আমার পসিবল 11টা বললাম। যদি এটা না হয় তাহলে লিটন দাসকে ড্রপ করে জাকের আলী অনেককে খেলাতে পারেন। মাহমুদুল্লাহ রিয়াদ আছে মিডল অর্ডারে। টপ অর্ডারের ব্যাটাররা হচ্ছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত আছেন। আপনারা সবাই জানেন দীর্ঘদিন যাবৎ সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ওনারা অফ ফর্মে আছেন, তাদের রান খরা যাচ্ছে। হয়তো খুব সম্ভবত খুব শীঘ্রই এই ম্যাচে তার রান খরা কাটাতে যাচ্ছে, কারণ বাংলাদেশের জিততে হলে এখন এই তিনজন ব্যাটারের রান করা ছাড়া কোনো উপায় নেই, তাদের রানে ফিরতে হবে দলের জিততে হলে। আদারওয়াইজ এই ম্যাচটা বের করা বাংলাদেশের পক্ষে খুব টাফ হয়ে যাবে। টি-20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে 16 বার, যেখানে শ্রীলঙ্কার 11 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় এসেছে 5টিতে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ এই মুহূর্তে শ্রীলঙ্কার থেকে যোজন বিয়োজন পিছিয়ে আছে। বাংলাদেশ চাইলেই আগামীকালকের ম্যাচটা জিততে পারবে, তাদের ইকুয়েশনটা একটু বাড়াতে পারবে। এবং বাংলাদেশের জন্য অবশ্যই এটা সুখবর যে বাংলাদেশ যদি আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে উইন করে তাহলে বাংলাদেশের সুপার 8-এ কোয়ালিফাই করাটা একটু ইজি হয়ে যাবে। কারণ শ্রীলঙ্কা যদি আগামীকাল ম্যাচটা হেরে যায় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে খুব টাফ হয়ে যাবে এই সুপার 8-এ কোয়ালিফাই করাটা। এখন আসা যাক দুই দলের ফর্ম নিয়ে। সবাই জানেন ইউএস এর বিপক্ষে বাংলাদেশের 2-1 সিরিজ হার। বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের বিপক্ষে, সেই প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচ হার। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল এখন ব্যাকফুটে আছে। ফর্মে ফেরাটা তাদের জন্য জরুরি এবং তাদের ফর্মে ফিরতে হলে কালকের ম্যাচে ভালো খেলতে হবে, শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে, মাস্ট উইন। কারণ আগামীকাল যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বাই চান্স হেরে যায় তাহলে বাংলাদেশের পক্ষে খুব টাফ হয়ে যাবে বাকি ম্যাচগুলো সার্ভাইভ করা। কারণ শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা, এরপরের ম্যাচটা হচ্ছে 11 তারিখে নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে। তো সেখানে বাংলাদেশের পার্সেন্টেজ থাকবে 30, সাউথ আফ্রিকার থাকবে 70। সো সবকিছু মিলিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা টাফ হয়ে যাবে বাংলাদেশের উইন করাটা। সো যে ফাইট করা দরকার সেটা এই ম্যাচেই করতে হবে। আইদার মনে হয় না এই টুর্নামেন্টে বাংলাদেশের সুপার 8 কোয়ালিফাই করা পসিবল হবে। এখন আসা যাক প্রেডিকশনের ব্যাপারটা। এখন প্রেডিকশনটা হচ্ছে আমি প্রেডিকশন করতে পারবো একটা, বাট মনে হয় না সেই প্রেডিকশন অনুযায়ী কাজ করবে, আবার করতেও পারে, আল্লাহ জানে। বাট আমি যদি প্রেডিকশন দেই তাহলে বাংলাদেশ জিতবে। আমি বাংলাদেশের পক্ষেই প্রেডিকশন দিব, কারণ আমি চাইবো আমার দলটা সুপার 8 খেলুক, আমার দলটা সেমিফাইনাল খেলুক। সো আমি আমার প্রেডিকশনটা দিব বাংলাদেশের পক্ষেই। তবুও গোল বলের খেলা, কখন কার ভাগ্যে বলটা ঘুরে যায় আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। টসটা একটা ফ্যাক্টর হতে পারে একটা টিমের উইন অর লুজের ব্যাপারে। সো আগামীকাল ম্যাচে দেখা যাবে কে উইন হয় কে লুজ করে। এবং সকাল 5:30টায় ম্যাচ দেখার জন্য চোখ রাখুন টফিতে। ধন্যবাদ সবাইকে।